আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমরা আমাদের আজকে এটা হচ্ছে যে 6 নম্বর লেকচার, যেটা বেসিক ফিজিক্সের সেকেন্ড, যেটা সেই লেকচারটা আমরা ইনশাআল্লাহ আজকে একটু পড়াশোনা করব। এখানে কয়েকটা চ্যাপ্টার আছে, যেমন টেম্পারেচার, হিট ক্যাপাসিটি অ্যান্ড যে লেটেন্ট হিট, তারপর ভেপোরাইজার আছে, হিউমিডিফিকেশন আছে, ইলেকট্রিসিটি অ্যান্ড ইলেকট্রিক্যাল সেফটি। তো এখানে ম্যাক্সিমাম আমাদের পার বুক থেকে পড়বো, কিছু কিছু আমরা ইনশাআল্লাহ ফান্ডামেন্টালস থেকে পড়বো। তো ফান্ডামেন্টালস থেকে যেগুলো লাগবে আমি সেগুলো বলে দেবো আর কি। তাহলে আমরা চলে যাই। একটা জিনিস দেখেন, আমরা আগে 1 থেকে 5 নম্বর চ্যাপ্টার পড়েছিলাম। তো আমাদের 6, 7, 8 এই 3টা চ্যাপ্টার কিন্তু আমাদের লাগতেছে না। তো দেখেন আমাদের পড়ার লোড কিন্তু অনেকটা কমে গেছে। এরকম সামনে আরও আমরা কিছু চ্যাপ্টার পাবো যেগুলো আমাদের ইউজুয়ালি পরীক্ষা লাগে না। তারপর আপনাদের যদি পার্সোনাল কোনো ইন্টারেস্ট থাকে আপনারা পড়ে নিতে পারেন। তো আমরা তাহলে চলে যাই আমাদের 9 নম্বর চ্যাপ্টার, যেটা সেটা যে টেম্পারেচার, যেটা যে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে অনেক ইম্পর্ট্যান্ট ক্যারি করে এই টপিক্সটা। সো আমরা তাহলে পড়াশোনা শুরু করে দিই। দেখেন এখানে দ্য কনসেপ্ট অফ টেম্পারেচার অ্যান্ড হিট, মানে হিট এবং টেম্পারেচারের একটা একটা বেসিক কনসেপ্ট দিতে চেয়েছেন ওনারা। তো দেখেন ফার্স্ট লাইনটা, হিট ইজ এ ফর্ম অফ এনার্জি দ্যাট ক্যান ট্রান্সফার্ড ফ্রম এ হটার সাবস্টেন্স টু এ কোল্ডার সাবস্টেন্স। এটা একটা জিনিস, এটা একটা ফর্ম অফ এনার্জি। আর যদি আপনি টেম্পারেচারটা বলেন, এটা একটা থার্মাল স্টেট, ইজ এ থার্মাল স্টেট। দেখেন থার্মাল স্টেট অফ সাবস্টেন্স হুইচ ডিটারমাইন ওয়েদার ইট উইল গিভ হিট টু অ্যানাদার সাবস্টেন্স অর রিসিভ হিট ফ্রম অ্যানাদার সাবস্টেন্স। এই জিনিসটাই, জাস্ট এর বেশি কিছু জানা দরকার, এটা আপনার একটা বেসিক কনসেপ্ট। তারপর টেম্পারেচার স্কেলস। টেম্পারেচারে কিছু স্কেল আছে, যেমন এসআই ইউনিট কেলভিন, যেটা বেসিক ইউনিট। আর ডিরাইভড ইউনিট সেটা যেমন ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট, যেটা আমরা কম বেশ সবাই জানি। এই কথাগুলো এখানে দেওয়া আছে। আপনি দেখেন একদম নিচে একটা পয়েন্ট আছে, দাস অন দ্য সেলসিয়াস স্কেল দ্য ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার অকার্স এট টেম্পারেচার অফ পয়েন্ট, সরি সরি আচ্ছা, দাস অন দ্য সেলসিয়াস স্কেল দ্য ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার। ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার বলতে বোঝাচ্ছে যে ধরেন ওয়াটারের সে সলিড অবস্থা, লিকুইড অবস্থা এবং যে গ্যাসিয়াস ফর্ম, এই 3টা অবস্থা এই টেম্পারেচারে 3টা একসাথে থাকে, সেটাই বোঝানো হয়েছে। দাস অন দ্য সেলসিয়াস স্কেল দ্য ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার অকার্স অ্যাট এ টেম্পারেচার অফ 0.01 ডিগ্রি সেলসিয়াস, এই কথাটাই বলা আছে। মোটামুটি আমাদের এই পড়া এই 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 সিস্টেমটা এটা কিন্তু সিঙ্গেল বেস্ট হিসেবে পরীক্ষা আসছে, যে ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার কত আর কি, যেটা। তো দেখেন আমরা পরের পেজে কিছু পড়া আছে, যে থার্মোমিটার সম্পর্কে কিন্তু আমাদের অনেকের আইডিয়া আছে, যেমন অ্যালকোহল থার্মোমিটার, মার্কারি থার্মোমিটার। তো আমাদের যে ফার্স্টে একটু দেখতে হবে যে উপরে দেখেন থার্মোমিটারের যেটা অ্যাডভান্টেজ ইন ক্লিনিক্যাল ইউজ ইজ দ্যাট ইট ক্যান বি মেড ইন ম্যাক্সিমাম রিডিং ফর্ম। এটা যে এখানে আমরা যে মার্কারি থার্মোমিটার বলতেছি সেই তা নিয়ে বলা আছে, রিডিং ফ্রম অ্যাচিভ বাই অ্যান অ্যাঙ্গেল কনস্ট্রিকশন অফ দ্য লোয়ার পার্ট অফ দ্য মার্কারি কলাম হুইচ। এটা যে অ্যাডভান্টেজটা কি, এটা একটু রিডিং পড়ে নেবেন। নিচে 3 নম্বর প্যারাতে দেখেন লেখা আছে, দ্য মার্কারি থার্মোমিটার হ্যাজ টু মিন ইট ডিসঅ্যাডভান্টেজ। তারপর যে ইন ক্লিনিক্যাল প্র্যাকটিস ফার্স্ট 2 to 3 minutes আর নেসেসারি ফর কমপ্লিট থার্মাল equilibrium between the mercury and its surrounding, and secondly it may be difficult to introduce the thermometer into some orifice. এছাড়াও আরও কিছু তার ডিসঅ্যাডভান্টেজ আছে, যেটা আপনি অনেক লোয়ার টেম্পারেচারে এটা দিয়ে আপনি মাপতে পারবেন না, এটা একটা সমস্যা আছে, যেটা আমরা পরের প্যারাতে আছে। যেটা যে এই যে দেখেন, অ্যালকোহল ইজ সামটাইমস ইউজড ইনস্টেড অফ মার্কারি ইন থার্মোমিটার। ইট ইজ চিপ and is more suitable for use at very low temperature. Very low temperature আমরা ইউজুয়ালি অ্যালকোহল থার্মোমিটার ইউজ করি, বিকজ মার্কারি সলিডিফাইজ, মানে মার্কারি যে -39 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে সে সলিড হয়ে যায়। তবে এর আবার আরেকটা সমস্যা আছে অ্যালকোহল থার্মোমিটার। অন দ্য আদার হ্যান্ড দিস থার্মোমিটার্স আর আনসুইটেবল ফর হাই টেম্পারেচার, মানে বেশি টেম্পারেচারে আবার এই অ্যালকোহল থার্মোমিটারটা আমরা ইউজ করতে পারি না, বিকজ অ্যালকোহল বয়েলস অ্যাট 78.5 ডিগ্রি সেলসিয়াস।
এতটুকু পড়লেই হবে আমাদের এখান থেকে। তো আমরা এরপরে আমাদের এখান থেকে মেন পড়তে হবে যে হচ্ছে আপনার টেম্পারেচারের এসআই ইউনিট, তারপর হচ্ছে যে আপনার ডিরাইভড ইউনিট তো দুইটাই, ডিগ্রি সেলসিয়াস এবং ডিগ্রি ফারেনহাইট সেটা, তারপর হচ্ছে ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার এটাই, আর হচ্ছে অ্যালকোহল থার্মোমিটারের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা আপনি একটু দেখে নেবেন আর কি। তারপর আমরা যদি ক্লিনিক্যাল অ্যাসপেক্ট চলে যাই, যেটা আমি একদম ফার্স্টেই শুরু করার সময় বলেছিলাম যে টেম্পারেচারটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে হচ্ছে ধরেন পেশেন্ট যদি হাইপোথার্মিয়া হয়ে যায় সেক্ষেত্রে আমাদের অনেক টেনশন থাকে। তারপর হচ্ছে যে বা হচ্ছে যে ওটি টেম্পারেচার যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রেও আমাদের জন্য সমস্যা, কারণ হচ্ছে যে আপনার সার্জনরা দেখা যায় কাজ করতে অনেক সমস্যা হয়। তো ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন যেগুলো, এগুলাই হচ্ছে যে আপনারা একটু এখানে রিডিং দিবেন, এত বেশি কিছু নাই। তারপর আমি একটু নিজে থেকে বলি যে কোর টেম্পারেচার অ্যান্ড শেল টেম্পারেচার সম্পর্কে মনে হয় নিশ্চয়ই আপনাদের সবার একটা আইডিয়া আছে। কোর হচ্ছে যে আমাদের বডির ভিতরের যে টেম্পারেচারটা, তো ইউজুয়ালি আপনারা সবাই জানেন যে আমাদের বডি টেম্পারেচার হচ্ছে যে অ্যারাউন্ড 37 ডিগ্রি সেলসিয়াস থাকে। এটা ভ্যারি করে, আপনি 37 ±0.5 ডিগ্রি সেলসিয়াস এতটুকুই রেঞ্জ রাখবেন কোর টেম্পারেচার। এবং এই টেম্পারেচারটা ফিক্সড, আপনি পুরো বডিতে যেখানেই টেম্পারেচার মাপেন, ইনসাইড দ্য বডি কোর টেম্পারেচার 37 ডিগ্রি সেলসিয়াস। আর হচ্ছে যে এটা হচ্ছে যে রিলেটেড টু দ্য হচ্ছে আমাদের হিট প্রোডাকশানের সাথে রিলেটেড এই কোর টেম্পারেচার। তারপর হচ্ছে আপনি কোর টেম্পারেচারগুলো আমরা কোথায় মাপবো, যেমন হচ্ছে লোয়ার 1/3 অফ দ্য ইসোফেগাস, তারপর হচ্ছে রেকটাম, তারপর নেজোফ্যারিংস, তারপর হচ্ছে টিম্পেনিক মেমব্রেনের, এগুলোতে আমরা ইজিলি মাপতে পারি। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু শেল টেম্পারেচার নিয়ে যদি আলাপ করি। শেল টেম্পারেচার হচ্ছে যে আমাদের সারফেস টেম্পারেচার, যেটা আপনি স্কিনে পাবেন। তো দেখেন, আপনি যদি কোনো একটা শীত এসি করা রুমে যদি বসে থাকেন, সেখানে আপনার যদি টেম্পারেচার দেখেন, সারফেস টেম্পারেচার পাবে একরকম, আর যে রুমটাতে এসি নেই সেই রুমের সাথে হচ্ছে যে ওই রুমের টেম্পারেচারটা পাবেন ডিফারেন্ট। সো আমাদের শেল টেম্পারেচারটা ভ্যারি করে, এটা হচ্ছে যে 32 টু 35 ডিগ্রি সেলসিয়াস এই রেঞ্জ। আর এটা হচ্ছে রিলেটেড টু দ্য হিট লস। তারপরে এটা হচ্ছে যে আমরা মেজার করি ইউজুয়ালি স্কিনেই। তো এটাই ছিল আমাদের এই বডি টেম্পারেচারের সাথে, বডি টেম্পারেচার এই কথাগুলোই লেখা আছে। ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশান আপনি কোন এরিয়াতে আপনি দিয়ে হচ্ছে টেম্পারেচার পাবেন সেটা, আর বডি টেম্পারেচার তো আমি বললাম, কোর অ্যান্ড শেল টেম্পারেচার। এখানে একটু দেখে নেবেন যে আমাদের সার্কেডিয়ান রিদম যেটা হচ্ছে মর্নিংয়ে হচ্ছে আমাদের বডি টেম্পারেচারটা একটু কম থাকে, এই কথাটাই বলা আছে। আর হচ্ছে এটাই। তারপর হচ্ছে হিট প্রোডাকশান, দেখেন কোন প্রসেসে আপনার বডিতে হিট প্রোডাকশান হতে পারে। তো আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার বডিতে আপনি যখন একটা খুব গরম, ধরেন যে রুমটাতে কোনো ভালো ভেন্টিলেশনের ব্যবস্থা নেই, খুব সাফোকেটেড অবস্থায় আছে, খুব গরম, ওই রুমে এইটা একটা, যেমন আপনি ফ্রম এনভায়রনমেন্টে গরম একটা পরিবেশে আপনার হিট প্রোডাকশান হচ্ছে। তারপর হচ্ছে আপনার বডিতে যদি এক্সেস মেটাবলিজম হয়, তারপর বডি টেম্পারেচার যদি কোনো ধরেন হাইপারডাইনামিক সার্কুলেশনের জন্য যদি আপনার বডি টেম্পারেচার বেড়ে যায়, এটা একটা। তারপর আপনি যদি ভিগোরাস মাস্কুলার অ্যাক্টিভিটি, যেমন যারা জিম করে বা যারা অ্যাথলেটস আছেন তাদের একটা। তারপর হচ্ছে ব্রাউন ফ্যাট একটা সোর্স। তারপর হচ্ছে হাইপারথাইরয়েডিজম, তাদের মেটাবলিজম অনেক বেশি। এইসব ক্ষেত্রে হচ্ছে যে আমাদের হিট প্রোডাকশান হয়। পরীক্ষা কিন্তু এগুলো আসেই আপনার এই হিট প্রোডাকশানের সোর্স, যে হিট ইজ প্রোডাক্টেড ফ্রম বলে হচ্ছে আপনার বিভিন্ন স্টেম দিয়ে দিবে। তারপর হচ্ছে হিট লস, আপনার বডি থেকে হিট কিভাবে লস হয়। তো এই লস হচ্ছে যে দেখেন, আমরা ধরেন রেসপিরেশন কিন্তু একটা সোর্স, রেসপিরেশনের মাধ্যমে, ইভাপোরেশনের মাধ্যমে কিন্তু আপনার বডি থেকে হিট লস হচ্ছে। তারপর রেডিয়েশন দিয়ে হচ্ছে, এটা আপনার জানতে হবে। দেখেন এখানে একটা টেবিল আছে, টেবিল 9.1, এই পার্সেন্টেজটা একদম মুখস্থ করে ফেলতে হবে, মাত্র 4টা পয়েন্ট, তো এটা মিস দেওয়া যাবে না। পরীক্ষা এখান থেকে সিঙ্গেল বেস্ট আসে, এটা দরকার পাশে লিখে রাখবেন, সিঙ্গেল বেস্ট, ঠিক আছে। তো দেখেন এখানে লেখা আছে রেডিয়েশন থেকে 40%, দেন হচ্ছে কনভেকশন 30%, ইভাপোরেশন 20%, রেসপিরেশন 10%। রেসপিরেশনের মধ্যে 8%, ইভাপোরেশন অফ ওয়াটার 2%, হিটিং অফ এয়ার, এই কথাটাই লিখে রাখবেন আর কি। হ্যাঁ, তো এই ছিল মোটামুটি আমাদের হচ্ছে টেম্পারেচার চ্যাপ্টারটা।
তো আমাদের টেম্পারেচার চ্যাপ্টার কিন্তু মোটামুটি পড়া শেষ। এরপর আমরা তাহলে চলে যাই হচ্ছে আমাদের সেকেন্ড চ্যাপ্টার, যেটা এখানে এই যে হাইপোথার্মিয়া, তারপরে পাইরেক্সিয়া, এগুলো আসলে এত ইম্পর্টেন্ট না, বাট আপনারা যদি কেউ পার্সোনাল ইন্টারেস্টে পড়ে নিতে চান অবশ্যই পড়ে নিতে পারেন। বাট আমি হচ্ছে যে পয়েন্টগুলো বললাম, দেখেন আমার কিন্তু বেশি লাগেনি, প্রায় 8-10 মিনিট লাগছে, তাও আমি হচ্ছে অনেকগুলো কথা হচ্ছে রিপিট করেছি, এই জন্য হয়তো বা একটু বেশি সময় লেগেছে। আমি আশা করি আপনাদের পড়তেও বেশি সময় লাগবে না, আপনারা জাস্ট এসআই ইউনিট, টেম্পারেচারের বেসিক এসআই ইউনিট অ্যান্ড হচ্ছে ডেরাইভড ইউনিটগুলো পড়বেন, হিট লস, হিট প্রোডাকশানের হচ্ছে আপনি প্রসেসগুলো পড়বেন, তারপর হচ্ছে যে আমরা কোর টেম্পারেচার, শেল টেম্পারেচার পড়বেন, জাস্ট এইটুকু, এর বেশি কিছু লাগে না, বা কোথায় কোথায় আমরা টেম্পারেচার মেজার করি, এই পয়েন্টগুলোই। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে পরের চ্যাপ্টার চলে যাই, হিট ক্যাপাসিটি অ্যান্ড লেটেন্ট হিট। দেখেন এখানে হিট ক্যাপাসিটির একটা ডেফিনেশন আছে। হিট ক্যাপাসিটি হচ্ছে কোনো একটা সাবস্টেন্সের টেম্পারেচার যদি আপনি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে চান, বাড়াতে যেই হিট লাগবে, সাপোজ ধরেন আমার এই হাতে একটা সাবস্টেন্স আছে যার টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, তার মানে হচ্ছে এই সাবস্টেন্সটাকে আমি হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে আমি 25 থেকে 26 করব। 25 থেকে 26 যখন টেম্পারেচার বাড়াতে হচ্ছে আমি যে টেম্পারেচারটা দিব, এটা তো আমরা গতকাল আমাদের আগের ফিজিক্সের ফার্স্ট লেকচারে আমরা পড়েছিলাম, যখন আমরা টেম্পারেচার দিব মলিকুলগুলোর মোশন বেড়ে যায়। সো আপনি যখন এখানে টেম্পারেচার দিবেন, টেম্পারেচার দিলে হচ্ছে যেই টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যেই হিটের প্রয়োজন হয় 25 থেকে 26 করতে, সেটাই হচ্ছে যে হিট ক্যাপাসিটি। এই কথাটাই এখানে ডেফিনেশন আকারে বলে দিছে। তো এটা হচ্ছে যে ইউনিটটা লাগবে, দেখেন এসআই ইউনিট অফ হিট ক্যাপাসিটি জুল পার ক্যালভিন, জাস্ট এই কথাটাই লাগবে। তারপর স্পেসিফিক হিট ক্যাপাসিটি বলতে বোঝাচ্ছে, ধরেন এইখানে হচ্ছে আপনাকে স্পেসিফিক করে দিছে, আপনার কোনো একটা সাবস্টেন্সের ওয়েট হচ্ছে যে 1 কেজি করে দিল, 1 কেজি সাবস্টেন্সের টেম্পারেচার যখন আপনি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যেই হিট লাগবে, জাস্ট সেটাই হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি। তো স্পেসিফিক হিট ক্যাপাসিটি যদি দেখেন, এটার হচ্ছে যে একটা ইউনিট, এসআই ইউনিট জুল পার কেজি পার ক্যালভিন, কারণ আপনি তো পার কেজি হিসাবে এই হচ্ছে যে টেম্পারেচার যদি বাড়াতে চান যেই হিট লাগবে সেটাই হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি। তো এখানে দেখেন, এখানে আমাদের যেটা পরীক্ষায় আসে, এখানে হচ্ছে যে ফার্স্ট প্যারার একদম মাঝামাঝি দেখেন একটা কথা আছে, এই যে দেখেন টিস্যু স্পেসিফিক হিট ক্যাপাসিটি 3.5 কেজি পার কিলো জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস, এই জিনিসটাই লাগবে। এখানে 4টা লাগবে। একটা হচ্ছে যে এই যে টিস্যু স্পেসিফিক হিট ক্যাপাসিটি, পরের পেজে আছে দেখেন ওয়াটারের আছে 4.1, এখানে হ্যাঁ 4টাই আছে। পরের পেজে আছে দেখেন এখানে আছে ওয়াটারের 4.18, দেন হচ্ছে যে এই পরের প্যারার নিচে আছে দেখেন স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ ব্লাড ইজ 3.6, অ্যান্ড নিচে আছে এয়ার 1.01 কিলো জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস। এই 4টা পয়েন্ট লাগবেই, এই নিউমেরিক ভ্যালুগুলোই আপনার সিঙ্গেল বেস্ট হিসেবে পরীক্ষায় আসে। তো আপনি একটা জিনিস চিন্তা করেন, স্পেসিফিক হিট ক্যাপাসিটি পড়তে গেলে আপনি টিস্যু যদি কারো যদি টিস্যু স্পেসিফিক হিট ক্যাপাসিটি 3.5 কিলো জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে আপনি এখানে একটা ওনারা বলে দিছে, ফর এ 70 কেজি পেশেন্ট ইট উড বি 245 কিলো জুল পার ডিগ্রি সেলসিয়াস। তো আপনি নর্মালি আপনি আমাদের যে বেজাল মেটাবলিক রেট হয়, বেজাল মেটাবলিজমে আমাদের হিট প্রোডাকশন হয় 80 ওয়াট। তো এখানে নিচের প্যারাতে দেখেন, এখানে এই জিনিসটাই বলা আছে, যখন আপনার শিভারিং হবে তখন এই হিট প্রোডাকশনটা অ্যারাউন্ড 320 ওয়াট পর্যন্ত চলে যায়। নর্মাল হচ্ছে আপনার 80 ওয়াট, তার মানে হচ্ছে যে আপনার এক্সেস হচ্ছে 240 ওয়াট পর্যন্ত বেশি হচ্ছে। তো আমরা জানি, নর্মালি জানি যে 1 ওয়াট সমান 60 জুল পার মিনিট। তো আপনি আপনার হচ্ছে যে বেশি হচ্ছে যে 240 ওয়াট, তো আপনি 240কে যদি 60 দিয়ে গুণ করেন অ্যারাউন্ড 1400 সামথিং আসে, 1400 সামথিং জুল আসে। তাকে আপনি যদি কিলো জুলে নিয়ে আসেন, এখানে দেখা আছে 14.4 কিলো জুল পার মিনিট।
তো আপনার হচ্ছে যে একজন 70 কেজি পার্সনের যদি স্পেসিফিক হিট ক্যাপাসিটি 3.5 হয়, তাহলে তার হচ্ছে যে টোটাল হয় হচ্ছে 245 কিলো জুল পার ডিগ্রি সেলসিয়াস। এখন একটা পেশেন্টের শিভারিং হচ্ছে, আপনি তার যদি 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়াতে চান, তাহলে তাকে হচ্ছে যে এই যে দেখেন এখানে একদম লাস্ট লাইনে লাস্ট, আচ্ছা আমি একটু রিডিং পড়ি তাহলে বলবো ভালো হয়। বাই শিভারিং দ্য পেশেন্ট মে ইনক্রিজ হিট প্রোডাকশন 4 টু 320 ওয়াট, মানে হচ্ছে যে নর্মালি 80 ওয়াট থাকে, সেটা 320 ওয়াট চলে যায়। দিস ইজ অ্যান এক্সট্রা 240 ওয়াট, অর যেটা বললাম যে এক ওয়াট সমান সমান 60 জুল পার মিনিট। তাহলে হয় 14.4 কিলো জুল পার মিনিট। অ্যাজ 245 কিলো জুল আর নিডেড টু রেজ দ্য টেম্পারেচার 1 ডিগ্রি, দিস পেশেন্ট উইল নিড টু শিভার ফর 17 মিনিটস টু প্রডিউস দ্য হিট রিকোয়ার্ড টু ডু দিস। মানে 17 মিনিটের মধ্যে হচ্ছে যে তার টেম্পারেচার বাড়াতে হচ্ছে আমাদেরকে ওয়েট করতে হবে। জাস্ট এই কথাগুলো এখানে বোঝানো হয়েছে। তারপরে হচ্ছে আমরা এখানে 4টা পয়েন্ট আমরা বলে দিলাম। একটা হচ্ছে টিস্যু স্পেসিফিক হিট ক্যাপাসিটি, ওয়াটার, ব্লাড অ্যান্ড হচ্ছে যে এয়ার। এই 4টা পরীক্ষা আসেই কিন্তু। হ্যাঁ, আচ্ছা আমাদের এরপরে লাগবে হচ্ছে এখানে হচ্ছে লেটেন্ট হিটটা লাগবে। আমরা হচ্ছে যে এখানে দেখেন একটা টপিকস হচ্ছে লেটেন্ট হিট। এটা একটু বেসিক একটু কথা জানি, যে ধরেন কোনো একটা ফেজ, ধরেন একটা সাবস্টেন্স আছে লিকুইড ফর্মে, তাকে হচ্ছে আপনি নিতে চাচ্ছেন হচ্ছে যে গ্যাসিয়াস ফর্মে নিয়ে যেতে চাচ্ছেন। একটা ফেজ থেকে আরেকটা ফেজে নিতে চাচ্ছেন, কিন্তু তার কোনো আপনি টেম্পারেচার চেঞ্জ করবেন না। তখন হচ্ছে তার মধ্যে হচ্ছে কিছু হিট যেটা হচ্ছে যে কাজ করে, তার জন্য হচ্ছে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থা চেঞ্জ হয়। সেটাই হচ্ছে যে লেটেন্ট হিট, যার বাংলায় যদি আমরা বলি সুপ্ত তাপ। তো আর হচ্ছে যে এটার হচ্ছে যে আচ্ছা স্পেসিফিক হিট, লেটেন্ট হিট বলতে যেটা বোঝায় যে স্পেসিফিক করে দিছে যে আপনার প্রতি কেজি ধরেন 1 কেজির একটা সাবস্টেন্সের যদি আপনি একটা ফেজ থেকে আরেকটা ফেজে নিতে চান, টেম্পারেচার সেম থাকবে, তার যেই হিট লাগবে সেটাই হচ্ছে যে স্পেসিফিক লেটেন্ট হিট। আপনি এই যে নিচের এই ছবিটা যদি দেখেন, এখানে 1 কেজি ওয়াটার, মানে হচ্ছে সে লিকুইড ফর্মে আছে। দেখেন এই পাশেও তার টেম্পারেচার দেখেন 100 ডিগ্রি সেলসিয়াস, এই পাশে সে স্টিম হয়ে গেছে, তার মানে হচ্ছে যে লিকুইড থেকে সে গ্যাসিয়াস ফর্ম হয়ে গেছে। তার টেম্পারেচারে কিন্তু কোনো চেঞ্জ হয় না, ওইখানেও 100 ডিগ্রি, এখানেও 100 ডিগ্রি। মাঝখানে দেখেন এখানে হচ্ছে যে একটা মেগা জুল 2.26 মেগা জুল হিট লেগেছে, এটাই হচ্ছে যে লেটেন্ট হিট। তো এটাই এখানে বোঝার বিষয়, এর বেশি এটা নিয়ে আসলে এত কিছু লাগবে না। আমরা লেটেন্ট হিট অফ অ্যানেস্থেশিয়া, আপনি একটা জিনিস দেখেন, এটা জাস্ট একটু আপনি মার্কিং করে রাখবেন। দেখেন আপনি টেম্পারেচার এই গ্রাফের মধ্যে স্পেসিফিক লেটেন্ট হিট অফ ওয়াটার অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার, মানে হচ্ছে আপনি টেম্পারেচার যখন বাড়বে লেটেন্ট হিটটা হচ্ছে তত কমতে থাকবে, জাস্ট এই কথাটাই বলা আছে। আর হচ্ছে আমাদের এরপর আমরা চলে যাই এই পেজে। দেখেন এখানে একটা কথা আছে যে আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন যে যারা হচ্ছে টারশিয়ারি লেভেলের হসপিটালগুলোতে কাজ করেন বা আদারওয়াইজ অন্যান্য হসপিটালগুলোতে দেখবেন যে হচ্ছে যে অক্সিজেন প্ল্যান্ট থাকে। লিন্ডে বা বিভিন্ন কোম্পানি দেখবেন যে সাদা বিশাল বিশাল আপনার হচ্ছে যে ওরা হচ্ছে যে আপনার অক্সিজেন প্ল্যান্ট করে রাখে। তো ওইখানে অক্সিজেনটা কি ফর্মে থাকে এটা কি আপনারা জানেন? আচ্ছা, ওইখানে হচ্ছে যে এই আমরা যে গ্যাসিয়াস ফর্মে যে অক্সিজেনটা দিই, ওইখানে হচ্ছে যে আপনার লিকুইড ফর্মে থাকে। তো একটা মজার বিষয় কি জানেন, মানে আপনার ওইখানের 1 ml এই লিকুইড 1 ml অক্সিজেন, লিকুইড 1 ml অক্সিজেন সমান সমান প্রায় হচ্ছে অ্যারাউন্ড 900 লিটার হচ্ছে যে গ্যাসিয়াস ফর্ম। তার মানে কতটা কম্প্রেস করে রাখা হয়। তো এই ক্ষেত্রে দেখেন এখানে লেখা আছে oxygen is another example of gas which may be stored in liquid form in a hospital as this is more economical.
কারণ আপনি আপনার হচ্ছে যে একটু পর পর গ্যাস আপনি ধরেন 12, 14 দেখা যায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডে 5, 6, 7, 10 লিটার পর্যন্ত দিয়ে রাখেন। তো একটা সিলিন্ডারে যদি আপনার 1370 লিটার হয়, আপনার কয়বারই আপনি ইউজ করতে পারেন, দেখা যায় প্রতি 5 দিন 7 দিন পর পরই চেঞ্জ করা লাগবে বা এটা ডিসকার্ড করে দিতে হবে, আপনাকে নতুন নিতে হবে। এই জন্য হচ্ছে যে যেসব হসপিটালে খুব র্যান্ডমলি বা টার্সিয়ারি লেভেলের হসপিটালগুলোতে দেখবেন ওনারা হচ্ছে যে এই অক্সিজেন প্লান্ট বসিয়ে নেয়। তো এটা তো পড়লাম। তারপর হচ্ছে দেখেন, অ্যাজ দিস ইজ মোর ইকোনমিক বিকজ দ্য ক্রিটিক্যাল টেম্পারেচার অফ ইজ অক্সিজেন ইজ -119 ডিগ্রি সেলসিয়াস। মানে হচ্ছে 119 ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে এখানে ক্রিটিক্যাল টেম্পারেচারটা হচ্ছে মেনটেন করা হয়। তো ক্রিটিক্যাল টেম্পারেচার তো আপনারা জানেন, যে টেম্পারেচারের উপরে হচ্ছে যে এর উপরে গেলে হচ্ছে যে লিকুইফিকেশন করা পসিবল না। হ্যাঁ, আচ্ছা, ইন প্র্যাকটিস দ্য লিকুইড অক্সিজেন ইন দ্য স্টোরেজ ভ্যাসেল ইজ অ্যাট এ টেম্পারেচার অফ অ্যারাউন্ড -160 ডিগ্রি সেলসিয়াস। মানে হচ্ছে এই 160 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে হচ্ছে আপনাকে একে বয়েল করে রাখা হয়। মানে বয়েলিং পয়েন্ট এটা হচ্ছে যে মনে রাখেন, মানে কত কম টেম্পারেচারে এখানে হচ্ছে স্টোরেজ করা হয়। যেটা হচ্ছে এখানে একটু আপনার কনফিউশন হতে পারে, যেটা হচ্ছে আমাদের স্মিথে আছে প্রায় 184 ডিগ্রি সেলসিয়াস। তো আপনি দুইটার নিউমেরিক ভ্যালু মনে রাখবেন, -160 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড 184 ডিগ্রি সেলসিয়াস, দুইটাই মনে রাখবেন। আপনার পরীক্ষায় দুইটা স্টিম কখনো একসাথে দিবে না, যেটা আসবে আপনার সেটা ট্রু দিবেন। অ্যান্ড মাস্ট বি কেপ্ট ইন স্পেশাল স্টোরেজ ভ্যাসেল রিমেনিং এ জাইগ্যান্টিক ভ্যাকুয়াম। আপনি দেখেন নিচের ছবিতে এখানে খুব সুন্দর করে দেওয়া আছে, এর ভিতরে -160 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মেনটেন করা হতেছে, আর বাইরে দিয়ে একটা ভ্যাকুয়াম করা হয়েছে। ভ্যাকুয়াম করার কারণে এই জন্য এটা হচ্ছে কাইন্ড অফ একটা থার্মোফ্লাক্স। আপনারা নিশ্চয়ই চায়ের ফ্ল্যাক্স যেগুলো দেখেছেন না, ওই রকম টাইপের আর কি। মানে এই জন্য হচ্ছে যে 160 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থেকে আর কমতেছে না আর কি। মোটামুটি এই ছিল আমাদের হচ্ছে যে লেটেন্ট হিট অ্যান্ড স্পেসিফিক লেটেন্ট হিট ক্যাপাসিটি, যেটা এই চ্যাপ্টারটা। তাহলে আমরা এখন আমাদের চলে যাই হচ্ছে 11, দুইটা আমাদের চ্যাপ্টার কিন্তু শেষ। আমরা চলে যাই এখন হচ্ছে ভ্যাপোরাইজার। ভ্যাপোরাইজার মানে কি, আপনারা হচ্ছে যে একটা জিনিস, এটা হচ্ছে যে কম বেশ সবাই হচ্ছে যে একটা জিনিস ভুল করে, যে জিনিসটা ভুল করে যে ভ্যাপোরাইজার মানে মনে করে যে এখানে ভ্যাপোরাইজ করা হয়, কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু এরকম না। ধরেন আমরা ইনহেলেশনাল অ্যানেস্থেটিক এজেন্ট, যেটা আপনি ধরেন সাপোজ হ্যালোথেন বলেন বা আইসোফ্লুরেন বলেন, তো আইসোফ্লুরেনের ম্যাক হচ্ছে 1.15%। তো আপনি 1.15% যদি আপনি দিতে চান, এটা হচ্ছে অ্যাকুরেটলি যাবে হচ্ছে যদি আপনি ভ্যাপোরাইজ ইউজ করেন। মানে হচ্ছে আপনি যেই অ্যানেস্থেটিক কনসেন্ট্রেশনটা পেশেন্টকে দিতে যাচ্ছেন, সেই অ্যানেস্থেটিক কনসেন্ট্রেশনটা হচ্ছে যে মেশিন থেকে পেশেন্টের কাছে যাওয়াটাই ভ্যাপোরাইজারের কাজ। এখানে কিন্তু গ্যাসকে ভ্যাপোরাইজ করা তার কিন্তু কাজ না। তো এই জিনিসটাই দেখেন, একদম ফার্স্ট লাইনেই লেখা আছে, কনসেন্ট্রেশন অফ অ্যানেস্থেটিক ভ্যাপার টু এ স্ট্রিম অফ ক্যারিয়ার গ্যাস। মানে হচ্ছে আপনি এটাকে হচ্ছে যে যেই কনসেন্ট্রেশনটা আপনি দিচ্ছেন সেটা হচ্ছে যে ভ্যাপরের মধ্যে গিয়ে স্ট্রিম হয়ে ক্যারিয়ার গ্যাস হিসেবে যাচ্ছে আর কি। জাস্ট এই কথাটাই বলা আছে। তো আমাদের হচ্ছে যে দুই রকমের হচ্ছে যে ভ্যাপোরাইজার আছে, একটা হচ্ছে প্লেনাম অর পিতে প্লেনাম পজিটিভ প্রেশার, আর একটা হচ্ছে ড্র বা নেগেটিভ। আপনি হয়তোবা জেনে থাকবেন বা আপনি ইন্টারনেটে যখন একটু ঘাটাঘাটি করবেন দেখতে যাবেন, আগে একটা সময় ধরেন একটা টেন্ট বা হচ্ছে যে মাস্কের মতো করে হচ্ছে যে পেশেন্টকে হচ্ছে যে অ্যানেস্থেসিয়া দেওয়া হতো। তখন কী হতো, ধরেন পেশেন্ট হচ্ছে নিজে নেগেটিভ প্রেশার ক্রিয়েট করে নিজে টেনে হচ্ছে যে তার নিজের মধ্যে নিয়ে যেত যে কোনো একটা অ্যানেস্থেটিক এজেন্ট, সেটা ছিল নেগেটিভ। আর আমরা এখন যেটা ইউজ করি মডার্ন অ্যানেস্থেসিয়ার ইতে সবই হচ্ছে যে পজিটিভ প্রেশার। আমরা দেখবেন যে আপনি ফেস মাস্ক ধরে হচ্ছে আমরা ইন্টারমিটেন্ট পজিটিভ প্রেশার ভেন্টিলেশন করে হচ্ছে যে পেশেন্টকে ইন্ডাকশন করি। সো এইটা হচ্ছে যে একটা বেসিক জিনিস আমাদের হচ্ছে এখানে ইউজুয়ালি পরীক্ষা থেকে কিন্তু আমাদের এফসিবিএস পার্ট 1-এ কিন্তু এখান থেকে এত কোশ্চেন আসে না। আমি ইনশাল্লাহ আপনাদের পরবর্তীতে কোনো ক্লাসে আমি যদি হয় ইনশাল্লাহ তখন হচ্ছে যে জিনিসগুলো আরেকটু ভালোভাবে ডিসকাস করে দেবো। তবে একটু বেসিক একটা জিনিস দেখেন, এখানে আপনি একটা ছবি দেওয়া আছে খুব সুন্দর, এই যে একটা ভ্যাপোরাইজার। ধরেন আপনি ফ্লোমিটারটা যখন ফ্লোমিটার তো আমরা আগের দিন পড়েছিলাম, ফ্লোমিটার দিয়ে যখন হচ্ছে অক্সিজেন এবং নাইট্রাস দিলেন, সেই নাইট্রাসটা আসার পর এই যে দেখেন
ফ্রম ফ্লো মিটার্স, মানে হচ্ছে আপনার অক্সিজেন এবং নাইট্রাস আসছে এদিক দিয়ে। তারপর হচ্ছে তারপরে দেখেন একটা গোল চাকতির মতো আছে, এটাই হচ্ছে যে একটা কন্ট্রোল ভালভ, যেটা হচ্ছে আপনার ভ্যাপোরাইজারে আপনি বাড়ান কমান, মানে যেই ম্যাকটা আপনি দেন, সাপোজ আপনি ধরেন দিলেন হচ্ছে 1.5 ম্যাক যে কোনো ইনহেলেশন অ্যানেস্থেটিক আছে, তো সেই ক্ষেত্রে কি হয়, ফ্লো মিটারে তখন হচ্ছে যে দেখেন কিছু অ্যারো সোজা দেওয়া আছে, আবার কিছু অ্যারো নিচের দিকে নেমে তারপর উপরের দিকে গেছে। তার মানে হচ্ছে কি, আপনি যেই কনসেন্ট্রেশনটা দিচ্ছেন কিছু 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 এই ইনহেলেশন অ্যানেস্থেটিক এজেন্টস এই নিচেটাই কিন্তু আমাদের হচ্ছে ভ্যাপোরাইজার, তাকে বাইপাস করে সোজা চলে গেল। আবার কিছু আছে সে হচ্ছে নিচের দিকে এসে এই ভ্যাপোরাইজার চেম্বারে আসলো। তো ভ্যাপোরাইজার চেম্বারে এসে এখানে হচ্ছে যে কিছু এখানে স্যাচুরেটেড ভ্যাপার প্রেশার ক্রিয়েট হয়ে হচ্ছে যে এই আমরা তো নর্মালি লিকুইড ফর্মে দিই, ধরেন আপনি আইসোফ্লুরন বলেন বা সেবুফ্লুরন বলেন, যেটা হচ্ছে দেখবেন যে লিকুইড ফর্মে দেওয়া হয়, সেটা এখানে এসে ভ্যাপার হয়ে তারপর হচ্ছে ওই বাইপাস করে যেই চ্যানেলটা গেল, এই পাশটা কিন্তু পেশেন্ট এন্ড অপোজিট সাইড একটা ফ্লো মিটার, যেটা হচ্ছে যে আমরা অ্যানেস্থেসিয়া মেশিন থেকে আসলো, আর অপোজিট সাইডটা হচ্ছে পেশেন্টের দিকে চলে গেল। তো আপনি একটা নর্মাল জিনিস চিন্তা করেন, আপনার ধরেন আপনি টোটাল 100 ml আপনি দিলেন অক্সিজেন এবং নাইট্রাস। অক্সিজেন ইউজুয়ালি দেখা যায় যে আমরা 40% দিই, আর নাইট্রাস দেই হচ্ছে যে অ্যারাউন্ড 60%। তা আপনি যখন এই দুইটা দিলেন, আর আপনি এদিক দিয়ে যেই ফ্লো মিটার দিয়ে যেটা হচ্ছে যে আমাদের ভ্যাপোরাইজারের যেটা সে ম্যাক যত দিলেন 1 বা 2 যাই দিলেন, আপনি ধরেন 95% আপনাকে বাইপাস করে সোজা চলে গেল, বাট তার 5% কিন্তু নিচের দিকে চলে আসছে, ভ্যাপোরাইজার চেম্বারে এসে সে পুরো স্যাচুরেটেড হবে। স্যাচুরেটেড এখানে হচ্ছে যে স্যাচুরেটেড ভ্যাপার প্রেশার ক্রিয়েট হয়, তারপর হচ্ছে যে আপনি আমরা হয়তো বা এই জিনিসটা পড়েছিলাম যে কার স্যাচুরেটেড ভ্যাপার প্রেশার কত, দেখবেন যে আপনি মোরলেস সেবুফ্লোরেন বা আইসোফ্লোরেন এদের দেখবেন যে 30 বা 32। তা আপনি যদি এই 95% যদি সোজা চলে যার, বাকি 5% যেটা হচ্ছে ভ্যাপোরাইজারে ঢুকেছে সেই এই 32 যেই স্যাচুরেটেড ভ্যাপার প্রেশার এই 5%-এর কম্প্যারিজনে বের করলে দেখবেন যে আপনি যেই ম্যাক দিয়েছেন সেই কনসেন্ট্রেশনই হচ্ছে পেশেন্টের কাছে গিয়েছে। জাস্ট এটাই, এটা হচ্ছে যে আসলে ছবি এঁকে বোঝাতে পারলে আরও ভালো হতো আর কি। এখান থেকে এর বেশি কিছু লাগবে না। আপনি পরের পেজে চলে যান, যে বয়েলস বটল দেখেন, দিস ইজ দ্য আর্লিয়েস্ট অ্যান্ড সিম্পলিয়েস্ট টাইপ অফ প্লেনাম ভেপোরাইজার। প্লেনাম ভেপোরাইজার একটু আগে আমি যেই কথাগুলো বলতেছিলাম, যে ধরেন আপনি হচ্ছে যে এই ছবিটাতেই ধরেন এখানে এসে ফ্লোমিটার থেকে গ্যাসগুলা ধরেন এখানে এই যে চেম্বারে আসলে তো সে হচ্ছে যে তার টেম্পারেচার অনেক লো করে ফেলে, অনেক কমায় ফেলে, স্যাচুরেটেড হচ্ছে, দেখবেন যে এখানে এই কমার ফলে দেখা যায় যে আপনি দেখবেন যে ভ্যাপোরাইজারে গায়ে হাত দিলে ধরলে দেখবেন যে অনেক ঠান্ডা। তবে এখন মডার্ন অ্যানেস্থেসিয়া টেকনিক, মডার্ন অ্যানেস্থেসিয়া মেশিনগুলোতে এই চেঞ্জটা এসেছে। আগে ইউজ করা হতো এই প্লেনাম ভ্যাপোরাইজার, যেটার হচ্ছে যে দেখবেন যে একটা কাচের বোতলের মধ্যে পানি থাকে, তো কাচে পানির ধরেন এই কাচের বোতলের যে পানিটা সেটা একটু সরি
আচ্ছা, আসলে যে কনসেপ্টটা যেটা হচ্ছে যে ধরেন আপনি তো ইনহেলেশন অ্যানেস্থেটিক এজেন্টসটা দিচ্ছেন হচ্ছে লিকুইড ফর্মে। তার মানে আমরা কিন্তু একটু আগে একটু পড়ে এসেছি ল্যাটেন্ট হিট, মানে একটা ফেজ থেকে আরেকটা ফেজে আপনি দেখেন আপনি এদিক দিয়ে দিচ্ছেন হচ্ছে লিকুইড ফর্মটা, কিন্তু সেটা তো পেশেন্টের কাছে ভ্যাপার হয়ে যাবে। তো যখন আপনার এই ভ্যাপোরাইজার চেম্বারে চলে আসবে তখন হচ্ছে যে একটা লেটেন্ট হিট হয়। তো যত বেশি লেটেন্ট হিট হবে ভিতর হচ্ছে যে টেম্পারেচারটা তত কমতে থাকবে। তো এই টেম্পারেচারটা যাতে অনেক বেশি না কমে যায় এই জন্য হচ্ছে যে আমরা হচ্ছে যে হিটটা ধরে রাখার জন্য কিছু সাবস্টেন্স ইউজ করি। তো এই বয়েলস বোতলে দেখা যেত যে এখানে পানি ব্যবহার করা হতো, কারণ পানি হচ্ছে যে এই হিটটা ধরে রাখতো, তাহলে আর ধরেন একদম এক্সট্রিম লেভেলে ঠান্ডা হয়ে যায় না। তো মডার্ন অ্যানেস্থেশিয়া টেকনিকগুলো অ্যানেস্থেশিয়া মেশিনগুলোতে এই ধরেন বয়েলস বোতলের যে মডিফিকেশন সেখানে হচ্ছে যে কপার ইউজ করা হয়, যেটা হচ্ছে যে খুব ভালো হিট ধরে রাখার বা হিট ক্যাপাসিটি তার অনেক ভালো আর কি। এজন্য হচ্ছে যে আমরা হচ্ছে যে কপার ইউজ করি আর কি। তো এখান থেকে মোটামুটি আমাদের এই পড়া, তারপরে হচ্ছে যে আর হচ্ছে যে বলস ডিপেন্ড। আমি যে কথাগুলো বলছি এগুলাই আপনি ধরেন কয়েকটা জিনিস একটু পড়তে পারেন আর কি। বয়েলস বোতলটা নিয়ে একটু দেখেন, এখানে ফার্স্ট কথাটাই বলছে দ্য ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট অ্যান্ড সিম্পলেস্ট টাইপ অফ প্লেনাম ভ্যাপোরাইজ। আপনি পেরিফেরিগুলোতে বা বিভিন্ন অ্যানেস্থেশিয়া যারা ধরেন এখনও এতটা ডেভেলপড না, মানে খুব কম দামের মধ্যে দেখবেন অ্যানেস্থেশিয়া মেশিন দেখলে দেখবেন যে এই বয়েলস বোতল ভ্যাপোরাইজারটা ওনারা ইউজ করে। তার দেখবেন একটা কাচের বোতলে যেই হ্যালোথেন দিয়ে পানি দিয়ে ব্যবহার করা যেটা, এটাই। তো আপনি এরপরে হচ্ছে এখানে বয়েলস বোতলে কিছু এটার লিমিটেশন আছে, যেটা হচ্ছে যে এটা কোনো থার্মোস্টেবল না। তারপর হচ্ছে এর ফ্লোটা খুব ডিপেন্ডেন্স, তো ফ্লো ডিপেন্ডেন্সটা একটু রিডিং পড়ে নেবেন। তারপরে হচ্ছে এখান থেকে আসলে ওইভাবে ভ্যাপোরাইজার থেকে কোশ্চেন আসে না, ভ্যাপোরাইজার থেকে কোশ্চেন আসে একটু পরে আমি বলতেছি। ডেসফ্লুরনের দেখেন ভ্যাপোরাইজার যেটা এটা একটু নাম মনে রাখবেন, টেক 6 এটা একটু লিখে রাখবেন দরকার। ওইখানে এই যে ভাইয়ার বই এটা উনি লিখে দিছে TEC হাইপেন তারপর হচ্ছে 6, এর বয়েলিং পয়েন্ট 22.6 ডিগ্রি সেলসিয়াস। এখানে হচ্ছে এই ডেসফ্লুরেনের ভ্যাপোরাইজারটা একটু রিডিং পড়বেন, এর কিছু অ্যাডভান্টেজ আছে ডিসঅ্যাডভান্টেজ আছে। এই যে দেখেন এখানে একটা ব্যাটারি হিটার, যেটা এর পাশে দিয়ে লিখে রাখবেন দরকার, বাহির থেকে ব্যাটারি দিয়ে এটা গরম রাখা হয়। এই ডেসফ্লুরেনের যেই ডেসক্রিপশনটা এটা একটু পড়বেন আপনারা, হ্যাঁ। আচ্ছা, আমাদের মেইন পড়া এই চ্যাপ্টারের যেটা পরীক্ষায় ইউজুয়ালি আসে, এই যে ড্র ওভার ভ্যাপোরাইজার। দেখেন এখানে এই যে ড্র ওভার ভ্যাপোরাইজার EMO অ্যাবস্টিন ম্যাকিনটশ অক্সফোর্ড, নাম জাস্ট নাম মনে রাখবেন। তারপর OMV অক্সফোর্ড মিনিয়েচার ভ্যাপোরাইজার, এটা কোথায় ইউজ করা হয় দেখবেন, এই যে দেখেন এই পরের পেজে দেওয়া আছে। ইট ইজ ডিজাইন ফর ইউজ অফ হ্যালোথেন trichloroethylene and or enfluorine, preferably with a system of oxygen। মানে আপনি জাস্ট কয়েকটা নাম। ও আচ্ছা, ইএমও যেটা সেটা এপস্টিন ম্যাকিনটশ, সেটা হচ্ছে ইথারের জন্য ইউজ করা হয়। তারপর হচ্ছে PAC পোর্টেবল অ্যানেস্থেশিয়া কমপ্লিট, এটা পড়বেন। তারপর হচ্ছে আরও হচ্ছে কয়েকটা লিখে রাখবেন। গোল্ডম্যান GOLDMAN গোল্ডম্যান, এখানে তো তিনটা পেলাম, EMO OMB প্যাক। 4 নাম্বারটা হচ্ছে গোল্ডম্যান GOLDMAN। 5 নাম্বার হচ্ছে ম্যাকেসন MAKESON ম্যাকেসন MAKESON ম্যাকেসন। 6 নাম্বারটা হচ্ছে রবোথাম ROWBOTHAM। আচ্ছা, এই ভাইয়াও লিখেছেন আর কি, এই জাস্ট এই 6টা নাম, হ্যাঁ। তো মোটামুটি আমাদের হচ্ছে যে ভ্যাপোরাইজার নিয়ে পড়া শেষ। আমরা চলে যাই আমাদের পরের চ্যাপ্টার হিউমিডিফিকেশান নিয়ে হচ্ছে মোটামুটি মোরালেস সবারই হচ্ছে খুব ভালো একটা আইডিয়া আছে, আর্দ্রতা। আচ্ছা, আমি আর বেশি ডিসকাশন না করে আমি চলে যাই ডিরেক্ট। দেখেন এখানে টাইপসের মধ্যে 2টা টাইপস আছে, অ্যাবসোলিউট হিউমিডিটি এবং রিলেটিভ হিউমিডিটি।
অ্যাবসলিউট হিউমিডিটি কি, ধরেন বাতাসে যে বাতাস আছে, এই বাতাসের মধ্যে হচ্ছে যেটুকু পানি আছে, তারপরে এটাই হচ্ছে অ্যাবসলিউট হিউমিডিটি। যেমন হচ্ছে মাস অফ ওয়াটার ভেপার ইন এ গিভেন ভলিউম অফ এয়ার, মানে ধরেন আপনি এখান থেকে 1 লিটার বাতাস নিলেন, তার মধ্যে কতটুকু পানি আছে সেটাই হচ্ছে অ্যাবসলিউট হিউমিডিটি। আর রিলেটিভ হিউমিডিটি হচ্ছে যে এটা হচ্ছে যে ইউজুয়ালি পার্সেন্টেজে প্রকাশ করা হয়। রিলেটিভ হিউমিডিটি হচ্ছে যে মাস, আপনি হচ্ছে এই বাতাসের মধ্যে কতটুকু পানি আছে সেটা, আর হচ্ছে যে আপনি ধরেন এই রুম, সাপোজ একটা রুম হিসাব করলে এই রুমে হচ্ছে যে আপনি আপনার কাছে আছে হচ্ছে যে, সাপোজ এটা নর্মাল জিনিস চিন্তা করেন যে এখানে হচ্ছে যে 10 লিটার পানি আছে, 10 লিটার বাতাস আছে, এর মধ্যে হচ্ছে যে ধরেন 10টা হচ্ছে 10টা পানি, 10টা মলিকুলস পাইলেন আপনি, 10 ml পানি পাইলেন। তা আপনি হচ্ছে যে এখানে ধরেন স্পেস আছে আরও অনেক বেশি, যেটাকে হচ্ছে আপনি যদি ঢুকান, সাপোজ আরও 10 লিটার পানি এনে দেন, আরও 10 লিটার এয়ার আনেন, তাহলে হচ্ছে যে এটা স্যাচুরেটেড হয়ে যাবে পুরো রুমে। তো এটা দুইটা কম্প্যারিজন। আচ্ছা, এত কমপ্লিকেটেড করার দরকার নেই। মাস প্রেজেন্ট মানে হচ্ছে আর হচ্ছে যে মাস নিডেড টু বি স্যাচুরেট, এই দুইটার কম্প্যারিজন হচ্ছে যে রিলেটিভ হিউমিডিটি। তো এটা হচ্ছে যে ইউজুয়ালি হচ্ছে যে আপনার পার্সেন্টেজে এক্সপ্রেস করা হয়। অ্যাবসোলিউট হিউমিডিটি দেখেন, ভ্যালু অফ অ্যাবসোলিউট হিউমিডিটি আর ইউজুয়ালি এক্সপ্রেসড অ্যাট মিলিগ্রাম পার লিটার অর কিলোগ্রাম পার মিটার কিউব, জাস্ট এটাই। দুটাই কিন্তু সেম। তারপরে হচ্ছে হোয়েন টেম্পারেচার ইনক্রিজেস, যখন টেম্পারেচার বাড়বে, দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার কন্টেন্ট অ্যাবাউন্ট when the temperature increases, the amount of water which can be present as vapor also increases। মানে হচ্ছে যে ধরেন আপনি রুম টেম্পারেচার আছে যে 20°C, তখন হচ্ছে আপনার এখানে অ্যাবসোলিউট হিউমিডিটি হয় 17 গ্রাম পার মিটার কিউব। এটা বলতেছি, এটা একটু এই পয়েন্টটা একটু মনে রাখেন, একটু পরে আমাদের লাগবে। হোয়ারেস 37°C, মানে হচ্ছে 37°C আমাদের এটা হচ্ছে হয়ে যাচ্ছে 44 গ্রাম পার মিটার কিউব। তার মানে আপনি দেখেন রুম টেম্পারেচারে আমাদের হচ্ছে যে অ্যাবসোলিউট হিউমিডিটি হচ্ছে যে 17 গ্রাম পার মিটার কিউব, বাট 37°C টেম্পারেচারে সেটা 44 গ্রাম পার মিটার কিউব। এই কথাগুলো এখানে বলা আছে। আপনি যদি নিচে চান রিলেটিভ হিউমিডিটির এই আপনি রেশিওটা একটু মনে রাখবেন, এখানেও এই কথাগুলাই আছে, পার্সেন্টেজে এটাকে এক্সপ্রেস করা হয়, এর বেশি কিছু লাগবে না। আমরা যদি পরের পেজে চলে যাই, দেখেন মেজারমেন্ট অফ হিউমিডিটি। আর রিলেটিভ হিউমিডিটি মেজার করা হয়, এখানে দেখেন আপনি পাবেন হেয়ার হাইগ্রোমিটার, একদম প্রথম পেজেই প্রথম প্যারার এই যে একদম লাস্টে হেয়ার হাইগ্রোমিটার। তারপর হচ্ছে যে সেকেন্ড প্যারাতে আছে যেখানে ওয়েট অ্যান্ড ড্রাই বাল্ব হাইগ্রোমিটার। এগুলো হচ্ছে আপনার এখন আপনারা যদি কেউ ডিটেলস পড়তে চান, এখানে ডেসক্রিপশন আছে, পড়ে নেবেন। বাট আমি মনে করি ওয়াইজ ডিসিশন হবে যে এগুলো এখন ওইভাবে ডেসক্রিপশন না পড়ে জাস্ট আপনার পরীক্ষায় পাশ করার জন্য হচ্ছে জাস্ট লিখে রাখা এবং মার্কিং করা। আর পরের পেজে যদি আপনি চলে যান, এখানে দেখেন এই যে সেকেন্ড প্যারাতে এ মোর অ্যাকুরেট ইনস্ট্রুমেন্ট ফর হিউমিডিটি মেজারমেন্ট ইজ রেগনল্ডস হাইগ্রোমিটার। রেগনল্ডস হাইগ্রোমিটার দিয়ে বোথ অ্যাবসোলুট অ্যান্ড রিলেটিভ হিউমিডিটি মাপা যায়। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আমরা পরের পেজে চলে যাই। এখানে দেখেন সেকেন্ড প্যারাতে অ্যাবসোলুট হিউমিডিটি ক্যান অলসো বি মেজার্ড বাই ট্রান্সডিউসার হুইচ আর অফ টু মেইন টাইপ ডিপেন্ডিং অন দ্য চেঞ্জ আইদার ইন ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স অর ইন ক্যাপাসিটেন্স অফ এ সাবস্টেন্স হোয়েন ইট অ্যাবজর্ব ওয়াটার। আপনি এত কমপ্লিকেটেড করার দরকার নেই, আপনি মনে করেন যে অ্যাবসোলুট হিউমিডিটি আপনি ট্রান্সডিউসার দিয়ে মাপতে পারবেন। আবার আরেকটা আছে দ্য মাস স্পেক্ট্রোমিটার, এটা দিয়েও আপনি মাপতে পারবেন। তারপরে আছে নিচে দেখেন ইট অলসো বি মেজার্ড বাই এ লাইট অ্যাবজর্পশন টেকনিক। তার মানে হচ্ছে আপনি এটা কিন্তু পরীক্ষায় আসে। তো রিলেটিভ হিউমিডিটি আমরা 3টা পেলাম, একটা হচ্ছে হেয়ার হাইগ্রোমিটার, ড্রাই অ্যান্ড ওয়েট বাল্ব হাইগ্রোমিটার অ্যান্ড হচ্ছে রেগনল্ডস হাইগ্রোমিটার। আর হচ্ছে আপনার অ্যাবসোলুট হিউমিডিটি মাপে হচ্ছে রেগনল্ডস হাইগ্রোমিটার, ট্রান্সডিউসার, তারপর মাস স্পেক্ট্রোমিটার অ্যান্ড লাইট অ্যাবজর্পশন টেকনিক, জাস্ট এগুলাই। তো আমরা হচ্ছে এখানে ক্লিনিক্যাল অ্যাসপেক্ট অফ হিউমিডিটি, এই যে এই জিনিসটা তো আপনারা মোটামুটি অনেকেই চিনেন। এটা হচ্ছে HME ফিল্টার বা হিট অ্যান্ড ময়েস্ট এক্সচেঞ্জার। এটা হচ্ছে একটা ক্লাসিক এক্সাম্পল অফ হিউমিডিফায়ার। এর আরও কিছু নাম আছে, যেমন হচ্ছে যে আর্টিফিশিয়াল নোজ, তারপর
সরি আমি মনে করতে পারছি না, আপনারা একটু দেখে নেবেন আর কি। তো আচ্ছা, এইটা কি হয়, আপনি নর্মালি হচ্ছে দেখেন এই এই ছবিটাতে আমি বলি, আপনি নর্মালি হচ্ছে ফ্রেশ গ্যাস ফ্লো যখন আপনার এটার একটা এন্ডে লাগানো হয়, তখন হচ্ছে যে সেটা দিয়ে তখন নর্মালি রুম টেম্পারেচার বা ওটি টেম্পারেচার 20°C, এ দিয়ে হচ্ছে এই ফ্রেশ ফ্লোটা গ্যাস ফ্লোটা এটা দিয়ে ঢুকে। তো এটার হচ্ছে আমি হচ্ছে কীভাবে কাজ করে সেটা বলতেছি, একটু খেয়াল করেন। নর্মালি হচ্ছে এইচএমই ফিল্টার দিয়ে আপনার রুম টেম্পারেচার 20°C দিয়ে থেকে হচ্ছে যে এটা ঢুকলো, আর বডির ভিতরে আপনার টেম্পারেচার আছে 37°C। তো আপনার 20° এনভায়রনমেন্টাল যে টেম্পারেচার সেটা বডিতে গিয়ে ফুললি স্যাচুরেটেড হয়ে সে কী করলো, ডিউরিং এক্সপিরেশন আপনি যখন শ্বাস ছাড়লেন এইচএমই ফিল্টার দিয়ে, তখন সে কী করলো, ফুললি স্যাচুরেটেড হয়ে আসবে উইথ ওয়াটার, এসে ওই এইচএমই ফিল্টারে আসবে। এখন এইচএমই ফিল্টারের কম্পোজিশন এখানে পড়বেন, যেমন এখানে আছে পেপার, এখানে এই যে এটা হচ্ছে সেকেন্ড প্যারাতে দেখেন এখানে লেখা আছে পেপার, স্পঞ্জ, ফোম অর এ ফাইবার ম্যাটেরিয়াল impregnated with a hygroscopic substance such as calcium chloride, lithium chloride, silica gel and হচ্ছে এগুলো। তো এই হাইগ্রোস্কোপিক সাবস্টেন্সটার কাজ হচ্ছে পানি ধরে রাখা। তো আপনি যখন এয়ারটা ঢুকে বের হয়ে আসলো, তখন 37°C এইচএমই ফিল্টারে সে ফুললি স্যাচুরেটেড উইথ ওয়াটার হয়ে আসে, তখন হচ্ছে যে আপনাকে আমি একটু আগে বলেছিলাম যে হিউমিডিটির কথা, আপনি যখন 20°C হিসেবে ঢুকে, তখন তার হিউমিডিটি থাকে মাত্র 17, আর হচ্ছে আপনি এক্সপিরেশন যখন করলেন তখন তার হিউমিডিটি হয়ে গেল 44। এই যে একটা ডিফারেন্স হইল, আপনি দেখেন ওইখানে আপনি ঢুকলো 17 আর এক্সপিরেশনে আপনি 44। তো এই প্রায় অ্যারাউন্ড হচ্ছে যে 20-21 মতো ধরেন, যে ডিফারেন্সটা এটাই ওই হাইগ্রোস্কোপিক সাবস্টেন্সে গিয়ে জমা হয়। আপনার আবার 37°C টেম্পারেচারের যে এক্সপিরেশন যেটা করলেন সেটা তো ওয়ার্ম, আপনার সেটাও তো ঠান্ডা হতে হবে, সেটা ওয়ার্ম হয়ে এসে এই হাইগ্রোস্কোপিক সাবস্টেন্সে এসে জমা হয়, তার ফলে আপনার কিন্তু আবার ওয়ার্ম হয়ে যাচ্ছে না। আবার টোটাল এখানে 3টা কাজ হয়। একটা হচ্ছে যে ধরেন আপনি যে অ্যাবসোলিউট হিউমিডিটি অ্যান্ড দুইটা টেম্পারেচারের যে চেঞ্জটা সেটা হাইগ্রোস্কোপিক সাবস্টেন্সে গেল, তারপর হচ্ছে 37°C টেম্পারেচারে এই এয়ারটা হচ্ছে ওয়ার্ম হলো, সেকেন্ড এটা। আর থার্ড হচ্ছে যে যখন হচ্ছে যে আপনি সেকেন্ড ইন্সপিরেশনটা করলেন, ইন্সপিরেশনটা করলে বাতাসে হচ্ছে যে 20°C টেম্পারেচার, আর এইচএবি ফিল্টারে কিন্তু 37°C, সে তো হচ্ছে যে 37 হয়ে এসে হিটটাকে ধরে রাখলো, সে যখন এই হিটটা ছেড়ে দিবে বাতাসটা তখন হচ্ছে যে আস্তে আস্তে ওয়ার্ম করবে। সো এই হিটটা ছেড়ে দিয়ে হচ্ছে যে এখানে যে পানিটা আছে সেই পানিটা নিয়েই সে হচ্ছে যে নেক্সট ইন্সপিরেশনে সে হচ্ছে আবার যাবে। আর জাস্ট এই কথাটা, এটা জাস্ট বলার জন্য বলা, এত আপনি হচ্ছে এটার জন্য এটা হচ্ছে আসলে একটা ছবি এঁকে দেখাতে বললে ভালো হতো। জাস্ট এই কথাগুলোই এখানে বলা আছে, আপনারা একটু পড়ে নেবেন আর কি। তারপর আমি একটু দেখেন, আচ্ছা এটা আপনারা একটু পড়বেন, এখানে ওইরকম লাগবে না আমাদের। আমরা আরেকটু পরে চলে যাই, যে হচ্ছে নেবুলাইজার। The nebulizer is another form of humidifier and may be of two types, gas driven and ultrasonic. নেবুলাইজার কীভাবে কাজ করে আমরা কিন্তু আগের লেকচারে পড়েছিলাম, যেটা হচ্ছে বার্নলি ইফেক্ট আর ভেঞ্চুরি ইফেক্ট দিয়ে। আপনি দেখেন এই ছবির একদম নিচে ড্রাইভিং গ্যাস সাপ্লাই একটা কথা আছে, এটা দিয়ে আপনি যখন গ্যাসটা দিলেন, এখানে অ্যানভিল নামে একটা জিনিস আছে, এটা একটা চাকতির মতো থাকে। আপনি যখন লিকুইডটা দিলেন সে আসে এই অ্যানভিলের গায়ে হচ্ছে যে এইভাবে ধাক্কা খেলে এই বড় বড় ওয়াটার মলিকুলগুলো ভেঙে ছোট ছোট ড্রপলেট হয়, তখনই হচ্ছে যে সেটা পেশেন্ট এন্ডে চলে যায়। তো এখন আপনার একটা প্রশ্ন আসতে পারে যে হচ্ছে ড্রপলেট আর ভ্যাপারের ডিফারেন্সটা কি? তো ভ্যাপার নর্মালি হচ্ছে যে এয়ারের একটা কনস্টিটিউট, বাট এইটা হচ্ছে যে এই অ্যানভিলে ভেঙে যাওয়ার পর যেই ড্রপলেটটা হয় সেটা কিন্তু এয়ারের কনস্টিটিউট না। ভ্যাপার কিন্তু একটা স্যাচুরেটেড ভ্যাপার ক্রিয়েট করতে পারে, বাট এই ড্রপলেট কিন্তু করতে পারে না। তবে হ্যাঁ, অনেকগুলো ড্রপলেট মিলেই হচ্ছে যে ভ্যাপার হয়। তো এটা হচ্ছে যে আপনি একটু জাস্ট মনে রাখেন যে এখানে সে বার্নলি বা ভেঞ্চুরি ইফেক্টকে সে হচ্ছে যে
ফলো করে। তারপর হচ্ছে দ্য প্রসেস অফ জেট এন্টারটেনমেন্ট, মানে হচ্ছে যে যে নেগেটিভ প্রেশার, ওই যেটা আমরা ভেঞ্চুরি ইফেক্টের নেগেটিভ প্রেশারের কথা বলা হয়েছে, এই হাই স্পিড ফ্লো অফ গ্যাস কজেস এ ড্রপ ইন প্রেশার অ্যাট দ্য এন্ড অফ এ টিউব হুইচ অ্যালাউস ওয়াটার টু, যে কথাটা আমি মেকানিজমটা বলেছি জাস্ট এই কথাটাই এখানে বলছে। আচ্ছা, পরের পেজে দেখেন ইন দ্য আল্ট্রাসোনিক ফর্ম অফ নেবুলাইজার, এটা দুই রকমের আছে, একটা গ্যাস ড্রাইভেন আর একটা হচ্ছে আল্ট্রাসোনিক। আপনি যদি এই মলিকুলগুলো ধরেন যে এই নেবুলাইজারের যে ওয়াটার সাবস্টেন্সটাকে আপনি যদি ভাঙতে চান, আরেকটা প্রসেস আছে, আপনি কোনো একটা মেশিনের নিচে একটা ভাইব্রেটর সেট করে দিবেন, এটা একটু পর পর ভাইব্রেশন করে হচ্ছে এই ওয়াটার মলিকুলগুলোকে ভাঙে ড্রপলেট আকারে পাঠাবে, জাস্ট এই কথাটাই বলা আছে। তারপরে আপনি সেকেন্ড প্যারাতে যান, দ্য সাইজ অফ দ্য ড্রপলেটস প্রডিউসড বাই এ নেবুলাইজার ইজ ইম্পর্টেন্ট. It has been shown that droplets of over 20 microns, if not buffled out, are a nuisance as they fall out to form a pool of water. মানে হচ্ছে 20 মাইক্রোমিটার যেটা আছে সেটা দেখেন, ড্রপ 20 মাইক্রোমিটার হচ্ছে যে, আচ্ছা এত নিচে যান, ড্রপলেটস অফ 5 মাইক্রোমিটার ফল আউট ইন দ্য রিজন অফ দ্য ট্রাকিয়া, মানে 5 মাইক্রোমিটারের সাইজ হলে সেটা হচ্ছে ট্রাকিয়া থেকে আপনার পড়ে যাবে, হোয়ার দ্যাট এনি পার্টিকেলস অফ 1 মাইক্রোমিটার টেন টু পাস রাইট থ্রু টু দ্য অ্যালভিওলাই, 1 মাইক্রোমিটার হলে সেটা হচ্ছে অ্যালভিওলাইতে যেতে পারবে, অ্যান্ড ক্যান বি ইন্সপায়ার্ড অ্যান্ড দেন এক্সপায়ার্ড অ্যাগেন. 1 micron is ideal and ultrasonic nebulizer are most efficient at producing the size of the water drop. এখানে এই তিনটা নিউমেরিক ভ্যালু লাগবে। 5 এ হচ্ছে যে আপনার ট্রাকিয়াতে 5 এর বেশি হলে আপনার ট্রাকিয়া দিয়ে ঢুকতে পারবে না, একে হচ্ছে যে অ্যালভিওলাইতে যাবে এবং সে একে কম হলে সে গিয়ে আবার চলে আসতে পারবে, এটাই জাস্ট এই কথা, এটাই একটু দেখে রাখবেন আর কি। হ্যাঁ, এখানে দেখেন, বাই দ্য এডিশন অফ ড্রপলেটস টু দ্য ইন্সপায়ার্ড গ্যাস ইট ইজ relatively easy to obtain moisture level corresponding to relative humidity of well over 100%, and so especially with children it is easy to overcome the patient with water. এই প্যারাটা একটু পড়া আমি আসলে বলার একটা উদ্দেশ্য আছে। আমি যদি পরের পেজে চলে যাই, দেখেন এখান থেকে একটা কোশ্চেন আছে যে আপনার হিউমিডিটি, অ্যাবসোলিউট হিউমিডিটি মোর দেন 100% কি পসিবল কিনা। আপনি দেখেন 44-এর যেখানে যে মার্কিং করা আছে, এখানে অ্যাবসোলিউট হিউমিডিটি যখন 44, তখন হচ্ছে যে স্যাচুরেশন 100% অ্যাট 37 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এরপরও দেখেন হিটেড বার্নলি নেবুলাইজার অ্যান্ড অ্যানভিল যেটা অ্যান্ড আল্ট্রাসনিক নেবুলাইজারে তারপরেরগুলা কিন্তু হচ্ছে মোর দেন 100% হিউমিডিটি শো করতেছে। তার মানে হচ্ছে দেখেন উপরের তিনটা কোল্ড ওয়াটার বাবল, দেন হচ্ছে যে হিট অ্যান্ড এইচএমই ফিল্টার অ্যান্ড হিটেড ওয়াটার বাথ, এই তিনটা হচ্ছে যে আপনার লেস দেন 100% হিউমিডিটি করে, কারণ এরা হচ্ছে যে ভ্যাপার তৈরি করতে পারে, আর নিচের দুইটা হচ্ছে যে ড্রপলেট তৈরি করে। জাস্ট এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। আপনার পরীক্ষায় কোশ্চেন আসে যে আপনার এটা তো একটু কেমন কনফিউজিং না, যে মোর দেন 100% আপনার হিউমিডিটি করা পসিবল কেন? হ্যাঁ পসিবল, আপনি গ্যাস ড্রাইভেন অ্যান্ড হচ্ছে যে আল্ট্রাসনিক নেবুলাইজার দিয়ে করা যায়। তো এই ছিল আমাদের হচ্ছে যে মোটামুটি হিউমিডিফিকেশান। এরপর আমাদের আমরা হচ্ছে যে প্রায় শেষে চলে এসেছি। আমাদের আর দুইটা লেকচার আছে, একটা হচ্ছে যে ইলেকট্রিসিটি। আমরা এইখানে হচ্ছে 13 নম্বর চ্যাপ্টারটাকে আমরা স্কিপ করে যাব, আমরা 14 নম্বরে চলে যাই, ইলেকট্রিসিটি। দেখেন এখানে নিচের যেটা কন্ডাক্টর, ইনসুলেটর অ্যান্ড সেমিকন্ডাক্টর। কন্ডাক্টরস আর যে এক্সাম্পল দেওয়া আছে সেকেন্ড প্যারাতে, কন্ডাক্টরস আর ইউজুয়ালি মেটালস অলদো সার্টেন আদার সাবস্টেন্স সাচ এজ কার্বন আর অলসো গুড কন্ডাক্টর, মানে এটা একটা এক্সাম্পল বলে দিল। পরে হচ্ছে নিচে দেখেন সাম লিকুইড সাচ এজ স্যালাইন অ্যান্ড বডি ফ্লুইড ক্যান অলসো কন্ডাক্ট ইলেকট্রিসিটি অ্যাজ দে কন্টেন পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জড আয়নস which can move easily in response to electrical. এটা হচ্ছে জাস্ট আপনি এক্সাম্পলগুলো, কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর। এখানে দেখবেন আরও নিচেও আরও আছে যে থার্মোকাপল, যে এই কথাগুলো বলা আছে। তারপরে হচ্ছে পরের পেজে আমরা যদি চলে যাই, ডিসি কারেন্ট অ্যান্ড এসি কারেন্ট। এটার সাথে তো আসলে আমরা অনেকেই পরিচিত। ডিসি কারেন্ট যেটা হচ্ছে যে একটু রিডিং করি,
দ্য টার্ম ডিরেক্ট কারেন্ট describes a steady flow of electrons along a wire or through a compartment in one direction. ডিসি কারেন্ট হচ্ছে যে ওয়ান ডিরেকশন, একদিকে ফ্লো করবে, জাস্ট এটাই। আর এসি কারেন্ট হচ্ছে বোথ ডিরেকশনে থাকবে, যাবে এবং আসবে, দুইটাই আছে। তো আপনি ডিসি কারেন্ট, আমরা নর্মালি হচ্ছে যে কারেন্টের যদি কোনো শক খাই, সেটা কোন শক? এটা কিন্তু হচ্ছে যে ডিসি শক। কারণ দেখা যায় যে ডিসি শক নর্মালি আমাদের স্পেসিফিক দেখা যায় যে কোনো একটা মাসলকে কন্ট্রাক্ট করার পর হচ্ছে আমাদেরকে ধাক্কা দিয়ে সরায় দেয়, জাস্ট এটাই। কিন্তু হচ্ছে আপনার এসি কারেন্ট যেটা ইউনিডিরেকশন যেটা, সেটা কি করে যে দেখা যায় আমাদের এটা হচ্ছে যে আমাদের কোনো একটা মাসলে যে সে টিটানিক স্পাজম করে, আর সে হচ্ছে আমাদের স্কিনের এটা হচ্ছে সোয়েটিংয়ের সাথে রিলেটেড। তো আমাদের যখন সোয়েটিং হয়, তা সে ওইখানে তো আমাদের কিছু ইলেকট্রোলাইটস আছে, সোডিয়াম, পটাশিয়াম। তো ইলেকট্রনটা এইসব ইলেকট্রোলাইট দেওয়া হচ্ছে বডিতে পাস করে যায়, এইসব কথাই বলা আছে। এটা হচ্ছে যে এত ইম্পর্টেন্ট না, জাস্ট হচ্ছে এসি এবং ডিসি নিয়ে হচ্ছে আমি একটু ইন্ট্রোডাকশন দিলাম। তারপর অ্যাম্পিয়ার অ্যান্ড কারেন্ট মেজারমেন্ট, এসআই ইউনিট অফ কারেন্ট হচ্ছে অ্যাম্পিয়ার, এই কথাটাই বলা আছে। ইট রিপ্রেজেন্টস a flow of 6.24 into 10⁻18 electrons per second। তারপরে হচ্ছে এরপরে আমরা ইলেকট্রিক বার্ন, আমরা আসলে এই চ্যাপ্টারের কিছু হচ্ছে আমরা ফান্ডামেন্টালসকে ফলো করবো, সেটা আমি একটু পরে বলে দেব। আচ্ছা, ইলেকট্রোসার্জিক্যাল ইকুইপমেন্টস, যেটা হচ্ছে যে আমরা আপনারা কম বেশ সবাই হয়তো দেখেছেন, ওটিতে হচ্ছে যে ডায়াথার্মি ব্যবহার করতে। এখানে আসলে মেইনলি ডায়াথার্মিকে বোঝানো হয়েছে। তো ডায়াথার্মি আপনি দেখবেন যে টু টাইপস আছে, একটা মনোপোলার এবং হচ্ছে আরেকটা হচ্ছে বাইপোলার। তো মনোপোলার নিয়ে আমি একটু আলোচনা করি। মনোপোলারে দেখবেন যে একটাই থাকে, মানে সেটা হচ্ছে যে দেখবেন যে এখানে স্কিনে ধরে বা হচ্ছে যে কাট বা কোয়াগুলেশন যে কোনো কাজের জন্য মনোপোলার। আর বাইপোলার হচ্ছে দুইটা এন্ড, একটা থাকে পজিটিভ এন্ড আর একটা হচ্ছে নেগেটিভ এন্ড। কিন্তু আপনি হচ্ছে মনোপোলারে এই যে সার্জনের হাতে যেটা থাকে এটাই হচ্ছে যে অ্যাক্টিভ হ্যান্ড, মানে অ্যাক্টিভ পোর্ট। আর আরেকটা পোর্ট থাকে, আরেকটা জিনিস দেখবেন যে আপনি কোনো একটা প্লেট পায়ে বা হচ্ছে পিঠের নিচে দেয়। তো কারেন্টটা নর্মালি কি হয়, আপনি ধরেন একটা সোর্স থাকে, ওইখান থেকে কারেন্টটা কি করে এসে এই এখান দিয়ে হচ্ছে কাটলো বা কোয়াগুলেশন করে সেটা হচ্ছে আমাদের যে নিউট্রাল প্যাড ওদিক দিয়ে হচ্ছে বের করে দেয়, জাস্ট সিস্টেমটা হচ্ছে এটা। তো আপনি একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, যে ধরেন ওইখানে লেখা থাকে কিন্তু যে বলো 50 করো, 60 করো, 70 করো। আপনি যেই কারেন্টটা পাস করতেছেন সেটা কিন্তু যখন স্ক্রিনে লাগতেছে সাথে সাথে কাটতেছে, কিন্তু আপনার যখন এক্সিট পয়েন্ট যেটা সেটা কিন্তু বড়। এন্ট্রি পয়েন্টটা আপনি অল্প একটু কাটতেছেন, বাট এক্সিট পয়েন্টটা তো বড়। সো আপনি যেখানে কাটতেছেন সেখানে কিন্তু হচ্ছে যে শুধু বার্ন হয়ে এর বেশি কিছু হচ্ছে না। তো এই জিনিসটা পরবর্তীতে আপনার হচ্ছে যে পরবর্তীতে আপনি এই স্কিন বার্ন করার পর পরবর্তীতে কেন বার্ন হয় না সেটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের হচ্ছে ডেনসিটির উপর। এই যে ইলেকট্রিকটা পাস করলাম এর ডেনসিটির উপর, তো মানে ইলেকট্রিসিটি মানে যে কারেন্টটা পাস করলাম তার ডেনসিটির উপর। এটা কিন্তু সিঙ্গেল বেস্টে আসার মতো একটা কোশ্চেন, যে বার্ন অ্যান্ড কোয়াগুলেশন ডিপেন্ডস অন ডেনসিটি অফ দ্য কারেন্ট। আপনি ধরেন যত ভিতরের দিকে যাবে, আপনি স্কিন বা যে কোনো ভিসেরা যাই কোনো কিছু কাট কোয়াগুলেশন করার পর তার ডেনসিটি আস্তে আস্তে কমে যাচ্ছে, এই জন্য হচ্ছে পরে আর বার্ন করতেছেন। বাট একটা জিনিস খেয়াল করে দেখবেন, পেসমেকারের পেশেন্ট বা এমআরআই যাদের পেসমেকার অনেক আগের তাদের হচ্ছে যে ইউনিপোলার কিন্তু ইউজ করতে পারে না, কারণ ভিতরে যে মেটাল আছে এটা দিয়ে অনেক কারেন্ট পাস হয়ে গিয়ে ওইদিকেও বার্ন করে ফেলতে পারে। তো এইটা হচ্ছে ওভারকাম করার জন্য দেখা যায় যে হচ্ছে আমরা হচ্ছে যাদের এইসব সমস্যা থাকে তাদের বাইপোলার ইউজ করা হয় আর কি। আবার কিছু এরিয়া আছে, ধরেন আপনি কানে একটা অপারেশন করবেন, এখন আপনি নিউট্রাল প্যাড কোথায় বসাবেন, এটা তো পসিবল না। বা নাকের একটা অপারেশন বা হচ্ছে আপনার নখের একটা অপারেশন, তো এইসব ক্ষেত্রেও দেখা যায় যে আমরা বাইপোলার ইউজ করি। বাইপোলারের একটা এন্ড থাকে পজিটিভ আর একটা থাকে নেগেটিভ, এর কোনো নিউট্রাল প্যাড থাকে না আর কি। এই হচ্ছে মোটামুটি হচ্ছে যে আপনার ডায়াথার্মি নিয়ে আমাদের একটা কনসেপ্ট। তো
তারপর হচ্ছে এখানে হচ্ছে দেখেন কুলম, তারপর ফ্যারাডে, এই কোনটা কার ক্যাপাসিটেন্সের ইউনিট হচ্ছে কুলম, সরি দ্য এসআই ইউনিট অফ চার্জ ইজ কুলম। দেখেন এখানে আবার কুলম হয় অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড, ফ্যারাডে এটা দেখে নেবেন, মোটামুটি এই এই লাগবে। আমাদের আর একটা চ্যাপ্টার বাকি আছে, আর বেশি কিছু লাগে না। তারপর আপনারা কেউ পড়তে চাইলে অবশ্যই পড়বেন, 15 চ্যাপ্টার লাগবে না আমাদের। ইলেকট্রিক সেফটি এই জিনিসটা লাগে। আপনারা একটা জিনিস তো নিশ্চয়ই দেখেছেন যে অনেক সময় বার্ন হয়ে যায়। ও আচ্ছা, একটু আগে যেটা ডায়াথার্মি নিয়ে বললাম সেটা আবার আরেকটু বলি। আপনি ওই যে নিউট্রাল পেডটা যদি কখনো ডিসপ্লেস হয়ে যায় দেখবেন যে বার্ন হয় কিন্তু, বা হচ্ছে যে অনেক পেশেন্টে দেখবেন যে যদি কোনো মেটালিক কিছু থাকে, ধরেন হাতে রিং, তারপর হচ্ছে গলায় চেন কিছু থাকলে বা হাতে চুড়ি থাকলে, এই জন্য দেখবেন যে অপারেশনের শুরুতেই এগুলো খুলে ফেলতে বলা হয়। কারণ হচ্ছে যে এই কারেন্টটা যখন পাস করবে তখন হচ্ছে যে এগুলো দিয়ে পাস করলে আপনার হচ্ছে যে ওই স্কিনগুলোতে ইউজুয়ালি বার্ন করে ফেলে। আমরা হচ্ছে এটা ইলেকট্রিক সেফটি এই চ্যাপ্টারটা পড়বো হচ্ছে আমাদের ফান্ডামেন্টালস থেকে। ফান্ডামেন্টালসে এটা আছে হচ্ছে আপনার 812 নম্বর পেজ। আমরা ফান্ডামেন্টালসে চলে যাই। ইলেকট্রিক সেফটি যেটা, দ্য হ্যাজার্ডস অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইউজ অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস আর, এখানে দেখেন ব্রড হেডিংয়ে পাঁচটা দিছে। একটা হচ্ছে ম্যাক্রোশক, মাইক্রোশক, ডায়াথার্মি হ্যাজার্ড। ডায়াথার্মি হ্যাজার্ডটা আমরা পড়ে ফেলছি, যে ডায়াথার্মিতে কী হতে পারে, বার্ন হতে পারে, কিছু ধরেন আপনার আরও টিস্যু ইঞ্জুরি হতে পারে, এগুলো দেখে নেবেন। তারপর ইলেকট্রিক বার্ন, ফায়ার অ্যান্ড এক্সপ্লোশন। তো ম্যাক্রোশক অ্যান্ড মাইক্রোশক জিনিসটা কী এটা আমাদের একটু জানতে হবে। ম্যাক্রোশক হচ্ছে যে যখন আপনি এক্সটার্নালি হচ্ছে বডিতে যখন কোনো কারেন্ট পাস করে, ধরেন আপনি কোনো একটা ইলেকট্রিসিটির লাইন ধরে ফেললেন, আপনার হাত দিয়ে গেল, যে বডিতে চলে গেল, জাস্ট এটাই হচ্ছে যে ম্যাক্রোশক। আর মাইক্রোশক যদি কোনো কারেন্ট পাস করে, ধরেন আপনি ইন্টারনালি, যেমন হচ্ছে আপনি একটা আইভি ক্যানুলা বা সিভি লাইন বা হচ্ছে পালমোনারি ক্যাথেটার, এগুলো দিয়ে যখন হচ্ছে যে আপনার হচ্ছে বডিতে হচ্ছে কোনো কারেন্ট পাস করে, সেটা হচ্ছে মাইক্রোশক। তো এখানে দেখেন নিচে এই পেজে এই কথাগুলো এখানে আছে। ইফেক্টস অফ ইলেকট্রিক শক, এই দেখেন এখানে 6টা পয়েন্ট, এটা কিন্তু একদম সব পড়তে হবে। ওয়েদার দ্য কারেন্ট ইজ এসি অর ডিসি, যেই আমি একদম ফার্স্টে যেই কথাগুলো বলেছিলাম এটা এখানেই আছে। দেখেন ডিরেক্ট কারেন্ট প্রডিউসেস সিঙ্গেল মাসল স্পাজম, মানে সিঙ্গেল একটা মাসলকে সে স্পাজম করে। অন কন্ট্যাক্ট হুইচ ওপেন থ্রোজ টু দ্য ভিকটিম, মানে পেশেন্টকে ধাক্কা দিয়ে সরাইয়া দেয়। অ্যারিথমিয়া ক্যান বি প্রেসিপিটেড, একটা জিনিস কি দুইটা শকেই কিন্তু অ্যারিথমিয়া হতে পারে, বাট বেশি পাওয়া যায় হচ্ছে ডিসি শকে আর ডিসি কারেন্টের ক্ষেত্রে। বাট ডিসি শক ইজ অলসো ইউজড, আপনি কিন্তু আমরা ভিটি বিএফে কিন্তু আমরা ডিসি শক দিই, এই কথাটাই বলা আছে। প্রলং এসি উইল কজ মাসল স্পাজম ডিউ টু টিটানিক ইফেক্ট উইচ আর ম্যাক্সিমাল অ্যাট মেইন ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, যেটা আমি বলছি যে টিটানিক স্পাজম করে। ওয়েন এই জন্য হচ্ছে ওই কারেন্টটা কিন্তু ধরে রাখে। ডিসি কারেন্ট তো আপনাকে ধাক্কা দিয়ে সরা দেয়, বাট এসি কারেন্ট আপনাকে ধরে রাখে। ওয়েন কন্ট্যাক্ট ইজ মেড থ্রু দ্য হ্যান্ড, মাসল স্পাজম মে cause the individual to grip the contact uncontrollably, controllably, prolonging duration of the shock. AC at mains frequency is more likely to cause arrhythmia, কারণ দুইটাই arrhythmia করে, than higher frequency. The risk of arrhythmia decrease significantly at frequency above 1 kilohertz, and at diathermy hertz কিন্তু 1 megahertz থাকে। This risk is negligible. AC current also cause localized sweat release, যেটা আমি বললাম যে এই
which lowers skin resistance and increase tissue current. AC shock increases uh, sorry আচ্ছা AC shock is also about 3 times as dangerous as DC for the same magnitude of current. এই কথাগুলো এখানে ঘুরে ফিরে বলা আছে। আচ্ছা এখানে একটা জিনিস দেখেন খুব ইম্পর্টেন্ট, এই চারটা থেকে কিন্তু পরীক্ষা আসেই ফিজিওলজিক্যাল ইফেক্ট অফ ডিফারেন্ট কারেন্ট লেভেলস ইন এসি মেইন শক। মানে হচ্ছে আপনি যখন একটা কারেন্ট শক খাবেন 0 to 5 মাইক্রো অ্যাম্পিয়ারে আপনার কী হবে, টিংলিং সেন্সেশন। তারপর 5 to 10-এ কী হবে, আপনার হচ্ছে পেইন হবে। 10 to 50-তে হচ্ছে সিভিয়ার পেইন, মাসল স্পাজম হবে। 50 to 100 যখন হবে সেটা হবে যে রেসপিরেটরি মাসল স্পাজম, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন অ্যান্ড মায়োকার্ডিয়াল ফেলিওর। আচ্ছা এখানে এই প্যারাটাতে একটা জিনিস দেখেন, একটা ক্যালকুলেশন অঙ্ক দিচ্ছে, এটা আসলে আপনাদেরকে ওইভাবে বোঝানোর কিছু না, আপনারা প্রত্যেকটা লাইন পড়লেই আপনারা বুঝে যাবেন। ক্যালকুলেশন অফ কারেন্ট ইন ইলেকট্রিক শক আর্ম টু গ্রাউন্ড, মানে আপনি ওই যে জুতা পরে থাকলে একটা অ্যাডভান্টেজ আমরা পাই না, এই কথাগুলো এখানে বলা আছে। উইথ শক, উইদাউট শকে মানে কোনটা দিয়ে বেশি কারেন্ট যায় পাস করে, এই কথাটাই বলা আছে। তারপর হচ্ছে আচ্ছা পরের পেজে খুব ইনফিনিটি স্টার, এই যে এই একটা জিনিস যে দেখেন প্রিভেনশন অফ ইলেকট্রিক শক, মানে ম্যাক্রোশক আপনি কিভাবে প্রিভেন্ট করতে পারেন সেটা হচ্ছে ক্লাস 1 যদি আপনি আর্থিং করে দেন সেটা একটা। ক্লাস 2-তে হচ্ছে ডাবল ইনসুলেটেড নট আর্থ, মানে একটা কোনো সার্কিটই করতে দিলেন না। ধরেন আপনার মধ্যে একটা কারেন্ট হলো, কারেন্ট হয়েই তো আপনার মধ্যে বডিতে আসতেছে, আপনি যদি সেই সার্কিট আপনার নিজের মধ্যে এবং হচ্ছে কারেন্টের মধ্যে যদি কোনো সার্কিট না করে দেন, এখানে কোনো সার্কিট তৈরি না করতে দেন, সেটাই হচ্ছে যেখানে বোঝানো হয়েছে ডাবল ইনসুলেটেড বাট নট আর্থ। ক্লাস 3-তে হচ্ছে ভোল্টেজ হচ্ছে যদি আপনি 24-এর নিচে নামায় দেন, জাস্ট এই কথাগুলোই বলা আছে। আচ্ছা এই জিনিসটা মাইক্রোশক, আমরা তো এটা ম্যাক্রোশক দেখলাম, আমরা হচ্ছে যে এখন একটু the ventricular fibrillation resulting from electric shock is caused by the passage of an electric current through the myocardium. If the electric current passes from a hand to the feet, it not only passes through the heart but also through a portion of the trunk. Therefore, the total current flow through the heart itself is only a fraction of the 24 milliampere. যেটা আমি বলছিলাম যে ওই ম্যাক্রোশক হচ্ছে যে প্রিভেনশন করার জন্য যখন আপনি কমায় দেওয়ার জন্য 24 ভোল্টেজ কম করতে, না সরি এটা আরেকটা সরি আচ্ছা therefore the total current flow through the heart itself only a fraction of the, আপনি এই প্রথম প্যারাটা এবং সেকেন্ড প্যারাটা আচ্ছা সেকেন্ড প্যারাটা আমি একটু পড়ি। if there is a faulty intracardiac catheter passing from an item of monitoring equipment into the heart itself, যেটা আমি বললাম যে আপনার ধরেন ইন্টারভেনাস বা হচ্ছে পালমোনারি আর্টারি প্রেশার দেখার জন্য বা সিভিলাইনের জন্য, and if this catheter touches the wall of the heart, any electrical current following along the catheter will passes through a very small area of the heart. In such a case, a current of only about 150 microampere may produce the same current density in a proportion to the myocardium as that produced by 24 milliampere. This is the phenomenon known as microshock. এখানে মাইক্রোশক নিয়ে হচ্ছে ওনারা একটা ডিসকাশন করেছেন। আচ্ছা এখানে পরের পেজে আবার একটু দেখেন, মাইক্রোশক ইজ এ রিস্ক ইন পেশেন্ট হু আর ফিটেড উইথ অ্যান ইন্ট্রাকার্ডিয়াক পেসমেকার with an external lead. A temperature monitoring probe placed in the lower third of the esophagus behind the left atrium also gives a possible route for electricity to pass in close proximity to the heart, although it may not be a dangerous as a catheter placed directly. এটা এগুলো জাস্ট একটু রিডিং পড়বে না কি, এখানে হচ্ছে যে যেটা হচ্ছে যে আমি ফান্ডামেন্টালস থেকে যেই পয়েন্টগুলো দাগে মার্কিং করে দিলাম, জাস্ট এগুলাই হচ্ছে যে পড়ার বিষয় এবং এগুলাই হচ্ছে যে আপনার পরীক্ষাতে আসবে। তো আমরা হচ্ছে মোটামুটি আমাদের আজকের যে 6টা লেকচার এখানেই সমাপ্তি করতে চাচ্ছি, কারণ ধরেন
ছয়টা চ্যাপ্টারে কিন্তু ভালোই পড়া আছে, যদিও চ্যাপ্টারগুলো ছোট ছোট। আপনাদেরকে আমি যেগুলো আসলে বলেছি এগুলোর উপর যদি আপনারা জোর দেন, আশা করি ইনশাল্লাহ আপনাদের 90% উপরে কাভার হয়ে যাবে। হ্যাঁ, অনেক কিছু আছে যে আসলে এখানে অনলাইন রিভিউ ক্লাস হওয়াতে আপনাদেরকে আসলে ওইভাবে বোঝানো যায় না, যেটা হচ্ছে আমি হয়তো বা দেখিয়ে দিতে পারলে ভালো হতো। বাট আমাদের হচ্ছে যে কিছু লিমিটেশন থাকার কারণে আপনাদের কাছে ওইভাবে রিচ করতে পারতেছি না। সো আমি হচ্ছে যেগুলো মার্কিং করে দিলাম, আপনারা জাস্ট এগুলোই ফলো করেন, ইনশাল্লাহ আমাদের সিলেবাসের অনেকটুকু কভার হবে। এরপর যদি কারো কোনো সমস্যা হয় ইনশাল্লাহ আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ আমার হচ্ছে যথাসাধ্য চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।